আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা রুল অফ ল এবং বাংলাদেশের সংবিধানের কোন কোন আর্টিকেল রুল অফ লকে সাপোর্ট করে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা অলরেডি রুল অফ ল এবং রুল অফ ল এর ব্যাপারে এভি ডাইসির যে প্রিন্সিপাল এটা ডিসকাস করেছি। আমরা দেখেছি যে রুল অফ ল মানে হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ল মেকার এবং সাধারণ জনগণ যাদের জন্য আইন তৈরি করা হয় সকলেই সমান। এখানে সিটিজেনের রাইট স্ট্রংলি প্রোটেক্ট করা হয়। গভর্নমেন্টের আরবিট্রারি অ্যাকশন বা ওয়াইড ডিসক্রিশনারি পাওয়ারকে এখানে আশ্রয় দেওয়া হয় না। এভি ডাইসি তার রুল অফ ল থিওরি এক্সপ্লেন করতে গিয়ে তিনটি কনসেপ্ট তুলে ধরেছেন। প্রথমত তিনি বলেছেন যে সুপ্রিমেসি অফ ল, আইন হবে সকলের ঊর্ধ্বে। Everyone will be subject to law, even the lawmaker, the government also. এরপরে তিনি বলেছেন যে ইকুয়ালিটি বিফোর ল, সবাই সেম আইনের আন্ডারে, সবাই আইনের চোখে সমান। গভর্নমেন্ট এবং অফিসিয়াল বডি এবং সিটিজেন সবাই একই ল এর আন্ডারে, একই কোর্টের আন্ডারে। তিনি ফ্রান্সের যে ড্রয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এটাকে তিনি ক্রিটিসাইজ করেছেন। ড্রয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে গভর্নমেন্ট অফিসিয়াল এদেরকে আলাদাভাবে আলাদা কোর্টে, আলাদা ট্রাইব্যুনালে এদের বিচার হয় এবং সিটিজেনদের জন্য আলাদা কোর্ট রয়েছে। তিনি এটাকে ক্রিটিসাইজ করেছেন এবং ইংলিশ কমন ল লিগ্যাল সিস্টেমে যে একই কোর্টের আন্ডারে, একই ল এর আন্ডারে, একই ট্রাইব্যুনালের আন্ডারে সবাইকে ট্রাই করা হয়, সবার বিচার করা হয়, সবাইকে একই ল এর আন্ডারে বিবেচনা করা হয়, এটা তিনি প্রশংসা করেছেন এবং এটাকে রুল অফ ল এর একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট হিসেবে সংযুক্ত করেছেন। এরপরে তিনি তৃতীয় যে কনসেপ্ট তুলে ধরেছেন রুল অফ ল এক্সপ্লেন করতে গিয়ে, সেটা হচ্ছে যে সিটিজেনের ফান্ডামেন্টাল রাইট লিখিত সংবিধানের চাইতে জাজমেন্ট ল দ্বারা বেশি প্রোটেক্টেড হয়। রাইট টু ফ্রিডম, রাইট টু লাইফ, রাইট টু হোল্ড পাবলিক মিটিং, এগুলো জাজমেন্ট ল দ্বারা বেশি প্রোটেক্টেড হয়। আমরা এখন দেখি যে বাংলাদেশের সংবিধানের কোন কোন আর্টিকেল রুল অফ লকে সাপোর্ট করে। বাংলাদেশের সংবিধানে অনেক আর্টিকেল রয়েছে যেগুলোকে রুল অফ ল এর সাথে রেলিভেন্ট বলা যায়। এখানে আমি তার মধ্যে থেকে বেশ কিছু আর্টিকেল তুলে ধরেছি। এর বাইরেও আর্টিকেল থাকতে পারে যেগুলো রুল অফ লকে সাপোর্ট করে। প্রথমত আর্টিকেল 7, এখানে সুপ্রিমেসি অফ ল সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে সংবিধান হবে সুপ্রিম ল এবং এ সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে এমন যে কোনো আইনই ভয়েড। এরপরে আর্টিকেল 26-এও বলা হয়েছে যে এই ফান্ডামেন্টাল রাইটের সাথে কনফ্লিক্ট করে এমন কোনো ল তৈরি করা যাবে না, এমন কোনো ল থাকলে সেটা ভয়েড হবে। আর এভি ডাইসির রুল অফ ল থিওরিতে আমরা দেখলাম যে সুপ্রিমেসি অফ ল, আইনের যে সুপ্রিমেসি এটাকে এনশিওর করা হয়েছে। আর সংবিধানের আর্টিকেল 7 এবং 26-এও প্রায় একই ধরনের কথা বলা হচ্ছে। সো দিস আর্টিকেল সাপোর্ট দ্য রুল অফ ল। এরপর আর্টিকেল 10, 11, 12 এগুলোতে সোশিয়ালিজম, ডেমোক্রেসি এবং সেকুলারিজম নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে সোশ্যাল ডিসক্রিমিনেশন, ধর্মের ভিত্তিতে ডিসক্রিমিনেশন, এগুলোকে রিমুভ করা হয়েছে এবং গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরা হয়েছে। এগুলো রুল অফ ল এর ফান্ডামেন্টাল এলিমেন্ট। ওকে, এরপর আর্টিকেল 17, এখানে সবার জন্য কম্পালসারি শিক্ষার এনশিওর করা হয়েছে, সকলকে এই শিক্ষা দিতে হবে উইদাউট এনি ডিসক্রিমিনেশন। এরপরে আর্টিকেল 19, আর্টিকেল 19-এ ইকুয়ালিটি অফ অপরচুনিটি এই বিষয়টি এনশিওর করা হয়েছে, যেটা রুল অফ ল এর ফান্ডামেন্টাল কনসেপ্ট, ফান্ডামেন্টাল এলিমেন্ট। এরপরে আর্টিকেল 22, এখানে সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে আলোচনা করা হয়েছে। আর রুল অফ ল এনশিওর করতে গেলে সেপারেশন অফ জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপরে আর্টিকেল 27 এবং আর্টিকেল 28,
আর্টিকেল 29 এগুলোতে ইকুয়ালিটি বিফোর ল, তারপরে ধর্মের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন বা সেক্স বা রেস বা বর্ণের ভিত্তিতে বা প্লেসের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। আর্টিকেল 29-এ ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা রুল অফ ল এর একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এরপরে আর্টিকেল 31 এখানে রাইট টু প্রোটেকশন অফ ল এবং আর্টিকেল 32 রাইট টু লাইফ নিয়ে ডিসকাস করে। এগুলো রুল অফ লকে সাপোর্ট করে, এই রুল অফ ল এর এগুলো গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এরপরে আর্টিকেল 33 সাব আর্টিকেল 1 এবং 2-তে সেফগার্ড অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রত্যেককে তাকে অ্যারেস্টের কারণ জানাতে হবে, তাকে ল এর প্রোটেকশন নেওয়ার সুযোগ দিতে হবে, তাকে আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে। এসবগুলোই রুল অফ ল এর এলিমেন্ট। এরপরে আর্টিকেল 36 থেকে 41-এ বেশ কিছু ফান্ডামেন্টাল রাইট, যেমন চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, এভাবে বেশ কিছু রাইটের কথা তুলে ধরা হয়েছে, যেগুলো রুল অফ ল এনশিওর করতে সাহায্য করে। এরপরে আর্টিকেল 42 এবং 102, এখানে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে এটা কিভাবে এটা রিড্রেস করা যায়, এটা রেমেডি কিভাবে পাওয়া যায়, এটা তুলে ধরা হয়েছে। আর আমরা A.V ডাইসির রুল অফ ল থিওরিতে দেখেছি যে জাজমেড ল দ্বারা, কোর্ট দ্বারা সিটিজেনের ফান্ডামেন্টাল রাইট ভালোভাবে এনশিওর করা যায়। আর্টিকেল 42 এবং 102-এ বলা হয়েছে যে আর্টিকেল 26 থেকে 47A পর্যন্ত, অর্থাৎ সংবিধানের পার্ট 3-তে যে ফান্ডামেন্টাল রাইটগুলো উল্লেখ রয়েছে, এগুলো যদি ভায়োলেট হয় তাহলে এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা রিট পিটিশনের মাধ্যমে এগুলো এনশিওর করা যায়, এগুলোর রেমেডি পাওয়া যায়, যেটা আমাদের A.V ডাইসির যে রুল অফ ল এর তৃতীয় কনসেপ্ট, প্রোটেকশন অফ সিটিজেন্স ফান্ডামেন্টাল রাইট বাই জাজমেন্ট ল, এটাকে স্মরণ করিয়ে দেয়। সো দিস ইজ ডিরেক্টলি সাপোর্টেড বাই রুল অফ ল। এরপরে আর্টিকেল 52-তে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট যদি গ্রিভিয়াস মিসকন্ডাক্টের কারণে দায়ী হয় তাহলে তাকে তার অপসারণ করে তাকে কোর্টের আন্ডারে এনে তার বিচার করা যায়। এখানে আমরা দেখছি যে প্রেসিডেন্টকেও সেম কোর্টের আন্ডারে আনা হচ্ছে, যে কোর্টের আন্ডারে একটা সিটিজেনকে আনা হয় যদি সে কোনো ব্রিচ অফ ল কমিট করে। আর এটা আমাদেরকে এই A.V ডাইসির ইকুয়ালিটি অফ ল, সেম ল এর আন্ডারে সবাইকে ট্রিট করার যে প্রিন্সিপাল, এটাকে স্মরণ করিয়ে দেয়। এখানে আমরা দেখছি যে আনলাইক ড্রয়েড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ ফ্রেঞ্চ, citizen and governmental organization, governmental body, head of the state, সবাই একই কোর্টের আন্ডারে ট্রাই করা হচ্ছে এদেরকে। তারপর আর্টিকেল 77-এ এখানে ন্যায়পাল নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা রুল অফ ল এনশিওর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.